আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। চিকেন স্ন্যাক পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশের কপালে বড় দুঃখ আছে। চিকেন স্ন্যাক অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে আরও আধুনিক সুরক্ষা বলয় ভারতীয় সেনাবাহিনীর। গত 1.5 বছর যাবৎ চিকেন স্ন্যাক নিয়ে বাংলাদেশে নানা রকম হুমকি ধমকি শুনছেন। ভারত কোনো হুমকি না দিয়ে বরঞ্চ তারা নীরবে চিকেন স্ন্যাক ঘিরে, তাদের মেইন সংখ্যাটা তো চিকেন স্ন্যাক নিয়ে বাংলাদেশ কি করতে পারে বা বাংলাদেশ দিয়ে কি হতে পারে। বাংলাদেশের যেসব হুমকি, ভারতের যে উত্তর পূর্বাংশের 7 রাজ্য, সেই 7 রাজ্যকে নিয়ে এবং সেই 7 রাজ্য নিয়ে কোনো রকমের কোনো ধরনের যদি বাংলাদেশ থেকে উস্কানি তৈরি করা হয়, ভারত তার জন্য প্রস্তুত। চিকেন স্ন্যাক একদম এই মুহূর্তে আজকের খবর যদি বলেন যে অত্যাধুনিক সব কিছু দিয়ে একদম সাজানো, একেবারে নতুন ডিজাইনের বেড়ায় মূল্য ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকা। জানা গেছে সীমান্তের 75% এলাকায় নতুন এই বেড়া দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আধুনিক এই বেড়ার সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা, যার ফলে এখন সীমান্তে একটা পাতা পড়লেও সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ নজরে তা ধরা পড়ে যাবে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষত শিলিগুড়ি করিডোর এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকীকরণের কাজ শেষের পথে। প্রায় 75% সীমান্ত এলাকা জুড়ে নতুন ডিজাইনের বেড়া বসানো হয়েছে। আগেই বললাম, প্রায় 12 ফুট উঁচু এই আধুনিক বেড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা, যাতে সীমান্তের প্রতিটি নড়াচড়া রিয়েল টাইমে নজর রাখা যায়। পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছে বিএসএফ। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং সীমান্ত এলাকার দৈর্ঘ্য 4096 কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে 2217 কিলোমিটার। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং অস্থিরতার প্রভাব ঠেকাতে এমন আধুনিকীকরণ। এছাড়াও নিরাপত্তাজনিত হুঁশিয়ারি মাথায় রেখে ভারত বাংলাদেশ সীমান্তে 360 ডিগ্রি নিরাপত্তার জন্য বাড়তি 8160 কোটি টাকা খরচ করে 2টি বাড়তি আকাশ অ্যাডভান্স মিসাইল সিস্টেম এবং ভৈরব ব্যাটালিয়ন, চিকেন স্ন্যাকে যে ব্যাটালিয়নটা আছে সেটার নাম ভৈরব ব্যাটালিয়ন, সেই ভৈরব ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে। এমনকি আত্মরক্ষার জন্য ঢাল করা হয়েছে S-400 ডিফেন্স সিস্টেম। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস টু এয়ার মিসাইলও চিকেন স্ন্যাকের সুরক্ষায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। যাই হোক, এত প্রস্তুতি কেন? আপনি স্বাভাবিকভাবে একটু চিন্তা করুন তো। আমি তো অনেকদিন ধরেই বলছি যে ভারত তাদের সীমান্তে যে বাজেট, তার থেকে বাজেট বাড়িয়ে দেবে। বাংলাদেশে যা হচ্ছে তা ভারত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ করতে পারছে না। আসলে এই যে বর্তমান অবস্থাটা দেখুন, যে বাংলাদেশের সাথে ভারতের আসলে সম্পর্ক হবে না, আপনি যত কথাই বলুন না কেন। যে প্ল্যান বি, ভারতের যে প্ল্যান বি, বিএনপিকে এগিয়ে দিয়েছে বাংলাদেশে, বিএনপির প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। এই মুহূর্তে বাংলাদেশে জামাত ক্ষমতায়, অনির্বাচিত অবস্থায়। ডক্টর ইউনূস জামাতেরই প্রতিনিধি এবং আগামী দিনে জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়েই ডক্টর ইউনূস যাবে, এটা একদম পরিষ্কার। কদিন আগেও আমরা হিসেব করেছিলাম। আবার অনেকে বলেন যে ভাই, আপনি তো ওই সময় ওই কথা বললেন, এখন এই কথা বলছেন কেন? ভাই, আপনি যে শুনছেন তিনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। এই ঘটনাগুলো, রাজনৈতিক বা ভূ রাজনৈতিক ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখনকার পরিস্থিতিটা কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গায় এবং তারেক রহমান যখন দেশে এলেন তার জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়েছিল। তখন কিন্তু জামাতেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কপালে চিন্তার ভাঁজ দূর হলো 2 দিন আগের একটা ছাত্র সংসদ নির্বাচনে, যার কারণে জামাত কিন্তু চাঙ্গা। এবং এই ছাত্র সংসদ নির্বাচনটাকে আমি বলছি এটি ট্রেলার।
আগামী 12 ফেব্রুয়ারি ফুল কালার মুভি দেখবার জন্য রেডি থাকতে হবে। আপনি নিশ্চিত থাকুন যে এইভাবে যদি এগিয়ে যায়, ডক্টর ইউনূস জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এবং এই যে এনসিপির যে ছেলেপেলেগুলো আছে এদেরকেও সংসদে পাঠাবে, এরাও কেউ কেউ মন্ত্রী হবে, আবারও মন্ত্রী হবে, জাস্ট ডক্টর ইউনূসের রিপ্লেস হবে। আবার দেখুন, জামাত খালেদা জিয়ার মৃত্যুকালীন ওই সময়টাতে একটা সুর দিয়েছিল কিন্তু বিএনপির সাথে একটা ঐক্যের সরকার গড়বে, আগামী 5 বছর অন্তত পক্ষে ঐক্যের সরকার। এটার অর্থ হচ্ছে যে সব রাস্তা ওপেন রাখা, খোলা রাখা। তো কাজে এটা আপনি নিশ্চিত থাকুন যে জামাত আগামীর যে সরকারটা হচ্ছে সেই সরকারে জামাতি প্রধান ভূমিকায় থাকবে। বিএনপি থাকবে কিনা এটা বলা কঠিন। বিএনপির ইতিমধ্যেই মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রধান তারেক রহমানের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আজকেও আমরা যে মুহূর্তে এই ভিডিওটা প্রচার হচ্ছে বা দেখছেন, সেই মুহূর্তেও শুনবেন যে রাত 9:30টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আজকে 9 জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এগুলো মাথা খারাপ হবারই জোগাড়, এবং আরো অনেকের মাথা খারাপ হবে। কারণ বারবারই বলছি, এখন ক্ষমতায়, আগামীতেও ক্ষমতায় জামাত আসছে, এতে আর কোনো সন্দেহ নাই। এখন জামাতি প্রভাবে পাকিস্তানি প্রভাব বাংলাদেশে অনেক বেশি। এই মুহূর্তেও বাংলাদেশের বিমান সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান পাকিস্তান সফর করছেন। অর্থাৎ আমাদের যে 3টা বাহিনী, 3 বাহিনীর 2 বাহিনী প্রধান পাকিস্তান সফর করে ফেললেন। এর আগে নৌ প্রধান পাকিস্তান সফর করেছেন। তার আগে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, প্রিন্সিপাল স্টাফ অফিসার এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন। গত পরশু বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোন আলাপ করে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। মানে সবকিছু মিলে সম্পর্কটা আপনি দেখুন। এই যে পাকিস্তান বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে আগামী 29 জানুয়ারি থেকে। আপনি নিশ্চিত থাকুন যে ইউনূস সাহেব যে নির্বাচনের পরিকল্পনাটা করছে, এটি জামাতকে ক্ষমতায় ইনস্টল করার জন্য। আর এই যে দীর্ঘদিন ধরে, গত 1.5 বছর ধরেই শুনছেন যে ভারত প্রস্তুতি নিচ্ছে, সীমান্তে সৈন্য সমাবেশ করছে, সীমান্তে অস্ত্র সমাবেশ করছে। কেন? ভারতকে এত বোকা, এত গাধা? ভারতের ইতিমধ্যে গত 1.5 বছরে এই যে প্রস্তুতিটা কমপ্লিট হয়ে গেছে। চিকেন স্নেক সুরক্ষিত। এই যে বাংলাদেশ থেকে যে হুমকি ধমকিগুলো দেওয়া হয় যে চিকেন স্নেক দখল করে ফেলানো হবে, 7 সিস্টার্স দখল করে ফেলানো হবে, এগুলো কি শুধু হুমকির জন্য? এখানে পাকিস্তানি প্রভাব আছে। এগুলো পাকিস্তানের কথাই এরা বলে, এনসিপি জামাত এরা বলে। বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী একদম পূর্ণ ক্ষমতা নিয়ে জামাত বসে যাবে। এখন পেছনে আছে, সাইডে আছে, পূর্ণ ক্ষমতা নিয়ে জামাত বসে যাবে। এবং ভারতের সাথে উস্কানি তৈরি করবে কে? পাকিস্তান, তুরস্ক। যে কোনো ভাবে এদিক দিয়ে একটা উস্কানির ঘটনা ঘটিয়ে দেবে, যাতে করে ভারত বাংলাদেশে আক্রমণ করে। এবং ভারত কিন্তু প্রস্তুত হয়ে বসে আছে। চিকেন স্নেকের এই সাম্প্রতিক আজকের যেটি খবর, যে প্রস্তুত হয়ে যেভাবে আছে, এবং তাতে আমাদের এই অঞ্চলে একটা যুদ্ধ হয়তো বেঁধে যেতে পারে। কারণ এই যে জামাত সরকারটা ক্ষমতায় আসবে, এসেই ভারত নিয়ে নানা রকম, এখনই যেমন নানা রকম কথাবার্তা বলে, ঠিক তেমনি নানা রকম উস্কানি তৈরি করবে। ভারত প্রথমত বাংলাদেশের জন্য যেগুলো করবে, অবরোধ আরোপ করবে। যেমন করে পাকিস্তানের উপরে অবরোধ আরোপ, গত মে মাসের পর থেকে পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ বন্ধ, সিন্ধুর জল বন্টন স্থগিত। আমাদের সামনে একটা জল বন্টন আছে, পদ্মা, গঙ্গা পদ্মা যে জল বন্টন চুক্তি এই 26-এ রিনিউ হবে, সেটা হবে না। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের এক্সপোর্ট বন্ধ করে দেবে ভারত। এবং নানা রকম আরো যেসব কন্ট্রোল আরোপ করা চায় সেসব কন্ট্রোল আরোপ করবে। এবং এই অঞ্চলে বাংলাদেশ দিয়ে পাকিস্তান একটা যুদ্ধের পরিকল্পনা করছে। এবং এই যুদ্ধে পাকিস্তানের সঙ্গে থাকবে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কটা কোনোভাবেই ডেভেলপ করলো না। একই সাথে থাকবে চীন। কাজেই আমরা 1971 সালের পরে
55 বছর পেরিয়ে গেছে এই অঞ্চলে আসলে যুদ্ধ দেখেনি। ওদিকে পশ্চিম সীমান্তে ভারতের যুদ্ধ মাঝে মাঝে হয়েছে। এই যে গত বছর মে মাসেও 4 দিনের যুদ্ধ হয়েছে। আজকে ওদিক ছেড়ে এসে পাকিস্তান যদি এদিক দিয়ে যুদ্ধ করে, মাঝখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। সত্যিকার অর্থে সামনের দিনগুলো আমাদের জন্য অনেক সংকটের আসছে, অনেক উদ্বেগের আসছে, উৎকণ্ঠার আসছে। সোজা কথা, বাংলাদেশ ভারত আগামীর সম্পর্কটা কোনোভাবেই স্মুথ হবে না, এটা বোঝাই যাচ্ছে। এবং ভারত এটা আগে ভাগে বুঝতে পেরে গত 1.5 বছর যাবৎ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত প্রস্তুতি কমপ্লিট করে বসে আছে। বলতে চাইছে যে তোমরা আমাকে অ্যাটাক করবা, আসো করো, আমরাও তোমাদেরকে মোকাবেলার জন্য রেডি আছি। অবস্থাটা এইরকম। ওই যে বলা হয়ে থাকে না যে 71-এর যে কোনো অংশে কম না এই মুহূর্তে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এই অংশটা, আমরা সেদিকেই যাচ্ছি। কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটা কিন্তু এই মুস্তাফিজুর রহমান দিয়ে শুরু হয়নি। ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছিল, প্রতিক্রিয়াটা পরে আসছে। এখন ক্রিয়া শুরু হয়েছিল বাংলাদেশের তরফ থেকে, যখন 2024-এর আগস্টের 5 শেখ হাসিনাকে তাদের দেশ থেকে বহিষ্কৃত করা হলো, বা বহিষ্কৃত নয়, তিনি চলে আসতে বাধ্য হলেন ভারতে। তারপর থেকে ভারতের পতাকা পাড়ানো হয়েছে। এই হিন্দু নিধন বা এই ধরনের ব্যাপারগুলো, সেগুলো তো অনেক পরের ব্যাপার। ভারতের পতাকা পোড়ানো, ভারত বয়কট, এই করব সেই করব, দিল্লি দখল করব, কলকাতা দখল করব, আমাদের 7 সিস্টার্স নাকি কেটে নেবে, এই সমস্ত করে যে ক্রিয়া দেখিয়েছে, তার প্রতিক্রিয়া এখন কিন্তু বাংলাদেশ দেখতে শুরু করেছে। আর এখন হায় হায় এ কী হলো বলে কোনো লাভ নেই। ওই যে আপনাদের কথা অনুযায়ী প্রতিটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। দেয়ালে বল ছুঁড়লে বলটা দেয়ালে লেগে আপনার হাতে ফিরে আসবে, সেই কাজ কিন্তু ভারত শুরু করে দিয়েছে। আর একটি গোয়েন্দা রিপোর্ট বাইরে এসেছে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ কিংবা আপনারা পশ্চিমবঙ্গই বলতে পারেন, শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক নিয়ে। এখন যদি অনেকে হৈ হৈ করে ওঠেন যে গোয়েন্দা রিপোর্ট বাইরে এসেছে, সেটা প্রচার করার কী দরকার, আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দা রিপোর্ট লিক তখনই হয় যখন ভারতীয় সেনাবাহিনী বা ভারতের গভর্নমেন্ট চাইবে যে এতটুকু খবর বাইরে ছড়িয়ে পড়ুক, তখনই কিন্তু সেই রিপোর্টকে লিক করা হবে। বাকি লিক করার ক্ষমতা কারোর নেই। এবার অনেকের প্রশ্ন, গোয়েন্দা রিপোর্টে কী লিক হয়েছে? চিকেন স্নেক সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, গোয়েন্দা রিপোর্টে জানা গেছে যে চিকেন স্নেককে যেভাবে ভারত সিকিওর করেছে, তাতে পাকিস্তান, চীন, বাংলাদেশ তো ছোটোখাটো ব্যাপার, আশেপাশের কোনো দেশেরই এতটুকু অকাত নেই তার দিকে চোখ তুলে তাকাবে, চোখ গেলে নেওয়া হবে। কি কি ইনস্টল করা হয়েছে সেটা বলার আগে আপনাদের জানিয়ে রাখি, রাজু বিস্তা, আমাদের যিনি দার্জিলিংয়ের এমপি, উনি পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন মোটামুটি 75%-এর উপরে একেবারে নিউ ফেন্সিং ভারত বাংলাদেশের বর্ডারে লাগানো হয়েছে। সেখানে অত্যাধুনিক ক্যামেরা এবং রয়েছে এমন সেন্সার যে হালকা নড়াচড়াতেও নাইট ভিশন ক্যামেরা সেখানে ক্যাপচার করে নেবে সেই ভিডিও, সঙ্গে সঙ্গে অ্যালার্ট জারি করবে বিএসএফকে, আর সমস্ত দায়িত্ব আছে বিএসএফের উপরে। সেখান থেকে গরুকে যেরকম আমরা আগে দেখেছি যে এপার থেকে ওপারে ছুঁড়ে পাঠানো হতো, এই সমস্ত কিছু ধরা পড়ে যাবে। এবার অনেকের প্রশ্ন, 75 থেকে 80 হয়তো শতাংশ হয়েছে, বাকি 20%। খুব দুঃখের সাথে জানাচ্ছি এই যে 20%-র কাছাকাছি এখনও বাকি আছে না, সেটা মিজোরাম নয়, সেটা মেঘালয় নয়, সেটা আসাম নয়, সেটা ত্রিপুরা নয়, সেটা মণিপুর নয়, সেটা আমাদের বাংলার। লজ্জা লাগা উচিত, যদিও বাংলার সঙ্গে বাংলাদেশের যে বর্ডার শেয়ার তার পার্সেন্টেজটাও বেশি। কেন লজ্জার? তার কারণ সেখানে আমাদের এখানকার যে গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জমি দেননি আমাদের স্বরাষ্ট্র দপ্তরকে। অমিত শাহ 7 বার চিঠি লিখেছেন, তা সত্ত্বেও জমি পাননি। এরপরে
ওইখান থেকে যে দুষ্কৃতীরা প্রবেশ করছে সেটাও বন্ধ করা হয়েছে, কারণ ওই পার্সেন্টেজ যে জায়গাটায় ফেন্সিং নেই সেখানেই কিন্তু মারাত্মকভাবে বিএসএফ তৎপর অ্যাক্টিভ। এবার আর কি জানা গেছে? আর জানা গেছে প্রথমে এই যে ডিপ্লয়মেন্ট বলা হচ্ছে এই গোয়েন্দা রিপোর্টে, যে আমাদের ভীষ্ম ট্যাঙ্ক সেখানে পৌঁছে গেছে এবং ভীষ্ম ট্যাঙ্ক সেখানে নিয়ে যাওয়ার জন্য নদী পার করতে হয়েছে ট্যাঙ্কে। এই ট্যাঙ্কগুলো নদী পেরিয়ে পেরিয়ে বাংলাদেশের বর্ডারে গিয়ে পৌঁছেছে এবং চিকেন নেককে ঘিরে নিয়েছে। কোনো একটিও একেবারে কেউ যদি স্পর্ধা দেখাতে আসে এমন পেছন মারা হবে যে আজীবন মনে রাখার মতো তার যে জীবন সে জীবনটাই থাকবে না। আর প্রথমেই আপডেট কি জানেন? সে গোয়েন্দা যে খবর, গোয়েন্দা রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে যে সেখানে S-400 সিস্টেমকে এমনভাবে ইনস্টল করা হয়েছে যে বাংলাদেশ, মায়ানমার এই দিক থেকে যে কোনো রকম ক্ষেপণাস্ত্র, যে কোনো রকম ফাইটার জেট যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধূলিসাৎ করা হবে, একেবারে তৈরি। অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন ঘাঁটি তৈরি হয়েছে, আপনারা জানেন, একটি নৌঘাঁটি ছোট্টর উপরে তারা নজরদারি চালাবে। বাকি বিশাখাপট্টনম সহ ওড়িশা উপকূলে প্রতিটা সময় আমাদের ইন্ডিয়ান নেভি নজরদারি চালাচ্ছে। আর সেখানে ব্রহ্মোস, বারাক 8 সমেত ডেস্ট্রয়ার ফ্রিগেট ইনস্টল করা আছে, যে কোনো মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ছেটে ফেলতে পারে বাংলাদেশকে। তার মানে রাস্তা বন্ধ, আকাশসীমাটা বড় কিছু ব্যাপার নয়। আর বোফোর্স কামান পর্যন্ত সেখানে পৌঁছেছে, সেখানে রাখা আছে। এত ডিটেলে আজ অবধি কোনো দিন ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে কোনো গোয়েন্দা রিপোর্ট লিক হয়নি। ওই যে বলছিলাম, লিক করানোর পিছনে কাহিনী কি জানেন? কাহিনী হচ্ছে যে ভারত সরকার সরাসরি বাংলাদেশকে কোনো হুমকি দেবে না, টেকনিক্যালি দেবে না, কূটনৈতিক দিক থেকে দেবে না, বলবে না যে আমরা তোমাদের উপরে কিছু করব বা এই করব সেই করব, কিচ্ছু বলবে না। শুধুমাত্র একটা গোয়েন্দা রিপোর্ট লিক করে বলে দেবে বা বুঝিয়ে দেবে যে বাবা একটু সাবধান, আমরা কিন্তু এখানে এত কিছু নিয়ে প্রস্তুত আছি। এটাই কারণ। পিনাকা মিসাইলের প্রচুর অ্যাক্টিভ ইউনিট সেখানে প্রেজেন্ট, এবং সেখানে বলতে শুধু চিকেন নেকে নয়, আসাম, ধুবুরি, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই সমস্ত জায়গায় পিনাকা রকেট লঞ্চার সিস্টেমকে অ্যাক্টিভ করে রাখা হয়েছে। আর তার সাথে পৌঁছেছে সূর্যাস্ত্র বলে একটি নতুন মাল্টি ক্যালিবার রকেট লঞ্চার সিস্টেম, বুঝে নিন। আর এরপরে জানানো হয়েছে হাসিমারায় 1 স্কোয়াড্রন রাফেল যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়েছে। আর রাখা হয়েছে 1 স্কোয়াড্রন সুখোই 30 MKI এবং তেজাসের বেশ কিছু ইউনিট রয়েছে, রয়েছে জাগুয়ার এবং রয়েছে মিরাজ 2000। তাতেও অ্যাটাচেবল যে ক্ষেপণাস্ত্রগুলো, মিসাইলগুলো, সেগুলোও কিন্তু এত পরিমাণে রাখা হয়েছে যে বাস্ট করলে বাংলাদেশ খতম। এগুলো ছিল গোয়েন্দা রিপোর্টে। আর সেই রিপোর্টের বাইরে কি কি ইনস্টল করা হয়েছে সেগুলো আমরা জানতে পারবো না, জানার কথাও নেই, আর প্রকাশ করার কথাও এখানে আসছে না। এই হচ্ছে ব্যাপার। এই ছিল গিয়ে রিপোর্টিংটা। এই গোয়েন্দা রিপোর্ট লিক করা এটা কিন্তু ভারতের পরিকল্পনার মধ্যে পড়ে। তাই কেউ বলবেন না এই কথাটা যে ভারতের এই সমস্ত অস্ত্র কোথায় কি রাখা আছে এই সম্পর্কে আপনারা কেন বলছেন। এটা বলাতে চাইছে ভারত সরকার, তার জন্যই গোয়েন্দা রিপোর্ট লিক। আর যেই কথাটা ভারত সরকার বলাতে চাইছে সেই কথাটা না বলাটাই আমাদের ভারতীয়দের জন্য অপরাধ। আসসালামু আলাইকুম দর্শক। কথায় বলে না, ওই কাজের বেলায় ঠন ঠন খাইল্লা কুলছি লড়ে বেশি।
আমাদের দেশের অর্থনীতি ফুটা হচ্ছে এখন একেবারে ভেসে যাওয়ার উপক্রম। এই অর্থনীতি যে কি হবে, সামনে যে সরকার ক্ষমতায় আসবে সে হারে হারে টের পাবে। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তার বলার অপেক্ষা রাখে না। এক ক্রিকেট দিয়ে দেখেন না, তামিমরে ভারতীয় দালাল বানিয়ে দিচ্ছে। মানে বিতিকিচ্ছিরি হইতে হইতে একটা নিকট প্রতিবেশী, বৃহত্তর প্রতিবেশী, 3 দিক দিয়ে ঘেরা, তারা ছাড়া আমার চলেও না। সেই প্রতিবেশীর সাথে পৃথিবীর কোন ব্যাককেলে এত খারাপ সম্পর্ক করে? একটাই উদ্দেশ্য, অন্য কারো ইন্টারেস্ট বাস্তবায়নের জন্য, অন্য কারো সুবিধার জন্য। পাকিস্তানের সাথে বরাবর বাজাবাজি। পাকিস্তানের সাথে যে সম্পর্ক, বাংলাদেশের সাথে তো ভারতের সেই সম্পর্ক ছিল না, কোনো কালেই ছিল না। বিএনপি ক্ষমতায় এসছে, 4 দলীয় জোট সরকার, জামাত ক্ষমতায় ছিল, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল, জিয়াউর রহমান ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি বাদেই দিলাম যে তাদের আওয়ামী লীগ বা শেখ হাসিনার শাসন এগুলো বলে যে ভারতের সাথে তাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু অন্য শাসনগুলোর সময় তো এরকম পরিস্থিতির দিকে যায়নি এবং আগামীতেও যাবে না। আগামীতেও তো বিএনপিও বলে, জামাতে ইসলামী বলে, ভারতের সাথে এরকম বাজাবাজি, গায়ে পড়ে ঝগড়া করা, এগুলোর মধ্যে তারা যাবে না। এবার এসে দেখেন, ওই যে শুরুতে বললাম না, খাইল্লা কলসি লড়ে বেশি। আমাদের অর্থনীতির এরকম দুরবস্থার মধ্যে বিমান কিনবে, যুদ্ধ বিমান কিনবে। যুদ্ধ বিমান কিনবে কি? পাকিস্তান যে যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, সেই যুদ্ধ বিমান কিনবে। মানে উদ্দেশ্যটা তো খুব পরিষ্কার। মাঝখান দিয়ে কিছু কমিশন, মাঝখান দিয়ে কিছু হুম্বি তম্বি হুলস্থুল, আর যারা এগুলো করে যাচ্ছে তাদেরকে তো পরে আপনারা খুঁজে পাবেন না। তো স্বাভাবিকভাবে ভারত কি ঘাপটি মেরে থাকবে? ভারত একটা প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়ার আড়ালে ব্যাপারটা এরকম যে দাঁড়াও না, দেখাচ্ছি মজা, আমরা কিছু না কিছু একটা করছি। মানে ভারতকে কিছু করতে বাধ্য করবে কিনা এসব করে, সেই কথাই মানে বলা বাকি আর কি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির ভাষ্য, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তারা তীক্ষ্ণ নজর রাখছে। তার মানে কি? আমি যেটা বলেছি যে তীক্ষ্ণ নজর রাখছে মানে কি চুপ করে বসে আছে, দেখি কোন দিক যায়। এরাও তো, ভারতও তো পেজগির দেশ না, মানে পেজগিতে ভর্তি, ওখানেও ধর্মান্ধ আছে, ওইখানেও উগ্রবাদী আছে। ফলে আমরা কি একটু ঝুঁকির মধ্যে যাচ্ছি না দিন দিন, সেধে গায়ে পড়ে? শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখি। মানে বিমানের এই ঘটনাটিতে, বিমান কেনার বিষয়টি তারা বলছে যে জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলে এমন ঘটনায় তারা গভীর তীক্ষ্ণ নজর রাখে। তার মানে জাতীয় নিরাপত্তার সাথে এটাকে সংশ্লিষ্ট করে তারা দেখছে। সংবাদ সম্মেলনে আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে উঠে আসে। যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনার নিবিড় পর্যবেক্ষণে ভারত, ইরানের বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে, ফ্লাইট চলাচলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কিন্তু ভারতের সঙ্গে একটা কিছু চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী নিষ্পত্তি হবে, সেটা ভারত বলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশে উগ্রবাদী মাধ্যমে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি উদ্বেগজনক ধারা প্রত্যক্ষ করছি। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন। ভারত কিন্তু সমস্ত ব্যাপারেই তারা যে কনসার্ন, এইটা এইসব প্রেস কনফারেন্সে তারা বুঝিয়ে দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এ ধরনের দায়সারা দৃষ্টিভঙ্গি কেবল উগ্রবাদী এবং অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধকে আরও গভীর করে। বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং নির্বাচনে অংশগ্রহণমূলক না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। মানে ভারত আওয়ামী লীগ সহ যে নির্বাচনের কথা এতদিন বলে আসছে, ভারতের এখনো অবস্থান সেই আওয়ামী লীগ সহ নির্বাচনের পক্ষে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের এখানে শোতে ভারতীয় সাংবাদিক যারা আসেন তারাও বলছেন যে ভারত একেবারে 11th আওয়ার পর্যন্ত তারা চেষ্টা করে যাবে যে বাংলাদেশে যেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়। জয়সওয়াল আরও বলেন, ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়।
দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে এই যুদ্ধ বিমান ইস্যু। এই যুদ্ধ বিমান কেনাটা আমরা নিজের দেশের স্বার্থেই যদি আর চিন্তা করি, যে ধরলাম 10টা যুদ্ধ বিমান কিনলো বাংলাদেশ, এখন এই 10টা যুদ্ধ বিমান কিনে কি আমরা ভারতের সাথে কখনো যুদ্ধ অবস্থা তৈরির মতন দিকে যেতে পারবো, আমরা ফেরাতে পারবো ভারত বা মিয়ানমার? আজকে এখন পর্যন্ত যে মিয়ানমারে এত গৃহযুদ্ধ এত বছর ধরে হচ্ছে, আমরা কিন্তু সামরিক শক্তির দিক দিয়ে মিয়ানমারের সমান হতে পারিনি। মিয়ানমারও আমাদের থেকে অনেক বেশি সামরিক শক্তি সম্পন্ন। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনি যদি চিন্তা করেন, আজকে হুট করেই যদি বাংলাদেশকে কেউ উস্কে দেয়, পাকিস্তান থেকে কেউ উস্কে দেয় ভারতের সাথে কিছু একটা করার জন্য, বা এখন যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এখানে ইসলামাবাদের এবং তুরস্কের ভূমিকা আছে বলে অনেকে মনে করেন, অনেকে জানান, অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেন। তো সেটাই যদি আমরা ফাঁদে পাড়া দিয়ে আমাদের অর্থনীতি, আমাদের সম্প্রীতি, আমাদের যোগাযোগ সবকিছু যদি আমরা একেবারে আল্লাহর হস্তে ছেড়ে দিই, যে না এখন যুদ্ধ বিমান দিয়ে আমরা ফ্যাশন করব, তাহলে নিরাপত্তা কোন দিকে যাবে? রণধীর জয়সওয়ালের এই কূটনৈতিক ভাষা যারা বুঝতে পারেন তারা হয়তো বুঝে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।